collect all of the party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? The nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents. If I get the BJP party office, what will be? What will be the result? They don't have any guard. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people. 1.5 crore people are being caught. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my this phone all they are collecting and they have already attacked my in the IT office. So in fact sector 5 I am going there also. নমস্কার, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে সারাদিন ধরে যে নাটকটি চলল, সেই নাটকের দৃশ্যগুলো পরপর করে চোখের সামনে ভেসে উঠছে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী নির্বাচনী স্ট্র্যাটেজি? এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। বারবার ধরে এই প্রশ্ন উঠছে যে আজ থেকেই কি তাহলে নতুন গেম প্ল্যান তৈরি করে ফেললেন এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নিজের গদি বাঁচানোর জন্যে, কিংবা মসনদে কাউকে বসানোর একেবারে ব্যবস্থাপনা পাকা করে ফেলেছেন? এই প্রশ্নগুলো আমার একলার নয়, আপনাদের সবারই। কিন্তু সারাটা দিন ধরে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদে থেকে এভাবে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের কাজে সরাসরি হস্তক্ষেপ করছেন বা করলেন, সে দৃশ্য স্বাভাবিকভাবেই আমাদের সাধারণ মানুষের কাছে চিন্তা ভাবনার উদ্রেক ঘটায় বইকি। এখন আপনি বলতেই পারেন যে এটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্র্যাটেজি, এভাবে বাঘের মুখ থেকে খাবার ছিনিয়ে আনার এই যে সাহস তিনি দেখালেন, সেটা কি একটু বাড়তি পালে হাওয়া লাগাবে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে? এই চিন্তা ভাবনাটা মাথার মধ্যে ঘোরাটা স্বাভাবিক। দেখুন, একটা কথা কিন্তু খুব পরিষ্কার, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সাংবিধানিক পদে থেকে ঠিক যেভাবে আজকে এত বড় একটি সিদ্ধান্ত নিলেন এবং আইপ্যাকের মতন একটি সংস্থার কাছে থাকা নথি যা ইডি রেড করতে গিয়েছিল, এখনো পর্যন্ত তারা যে সিজ করেছে সেই সিজার লিস্টের তথ্য কিন্তু কোথাও নেই, অর্থাৎ তারা কোনো কিছু বাজেয়াপ্ত এখন অবধি করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখ থেকে ছিনিয়ে নিয়ে এলেন কার্যত বেশ কিছু ফাইলস, বেশ কিছু নথি। সেটা কিন্তু প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু লুকাতে চাইছেন। কিন্তু বিষয়টা আরেকটু তলিয়ে ভাবার বইকি, আদৌ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবিধানিক পদে থেকে লুকাবার চেষ্টা করলেন, নাকি আগামী নির্বাচনে তার দলের মসিহা হয়ে নিজেকে দেখিয়ে দিলেন সাধারণ মানুষের কাছে যে তিনি কতটা এখনো পর্যন্ত ক্ষিপ্র
এই শব্দটা জেনে বুঝে ব্যবহার করছি, কতটা ক্ষিপ্র গতির এখনো তিনি অধিকারী, এটা কিন্তু ভাবার বিষয়। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে, অর্থাৎ প্রধান বিরোধী দল এ রাজ্যের, তারা তাদের সম্বিত পাত্র, তাদের অন্যতম মুখপাত্র তিনি এবং দলের বড় দায়িত্বে থাকা তিনি প্রেস কনফারেন্স করে কিন্তু জানিয়েছেন যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে এমনভাবে কয়লা কেলেঙ্কারিকে ধামাচাপা দেবার চেষ্টা করছেন, তাতে সারা দেশ দেখছে যে কতটা কলঙ্কময় এই রাজনৈতিক ডামাডোল। সে প্রশ্ন উঠছে বারবার, সেই প্রশ্ন তুলেওছেন বিজেপির কর্মকর্তারা। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনিও মন্তব্য করেছেন যে এটা অনৈতিক, সেই মন্তব্য রয়েছে। আবার অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দুটি কথা বলছেন, সে দুটি কথা কিন্তু একটু ভাবার বিষয়। এক, তিনি বলছেন যে আইপ্যাকের যিনি দায়িত্বে রয়েছেন, মানে আইপ্যাকের যিনি মাথা, তার কাছে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং তাকে, তার বাড়িতে যখন রেড হচ্ছিল, সে নাকি তার দলের একজন একনিষ্ঠ কর্মী এখন। কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে আইপ্যাক কে? আইপ্যাক কি তৃণমূল কংগ্রেসেরই কোনো বি টিম? এক। দ্বিতীয়, আইপ্যাকের কর্ণধার, আইপ্যাকের মাথা, আইপ্যাকের যিনি প্রধান, তিনি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, একজন সেনানী, একজন সৈনিক, একজন প্রধান সৈনিক হিসেবেও যদি তাকে দেখা যায়, তাহলে প্রশ্ন উঠছে একটাই, তাহলে সত্তা আর রাজনৈতিক সত্তা, ব্যক্তিগত সত্তা আর ব্যবসায়িক সত্তা, তিনটে কি মিলেমিশে হয়ে গিয়েছে? এই প্রশ্ন কিন্তু রীতিমতো ভাবার বিষয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন দৃষ্টান্ত গোটা বাংলা গত 2 দশকেরও বেশি সময় ধরে দেখছে। তারা অভ্যস্ত যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবার আগেও বিরোধী হিসেবেও তিনি ঠিক কতখানি তৎপর ছিলেন, কতটা জঙ্গি আন্দোলন করেছিলেন, আর এখনো কতটা তিনি সাংবিধানিক পদে থেকেও জঙ্গি আন্দোলন করতে পিছপা নন। এটাকে আন্দোলন বলবো না, যদিও বলবো একটু রাজীব কুমারের ঘটনার দিকে ফিরে যেতে। তখনও কিন্তু তিনি ক্ষিপ্র গতিতে তার যে পুলিশ দপ্তর, তার মাথাকে রক্ষা করার জন্য তিনি কিন্তু রীতিমতো ছুটে গিয়েছিলেন। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আমার কি মনে হতে পারে? মনে হতে পারে দুটো তরফ থেকেই, যারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেন, যারা দিদির এই লড়াইকে পছন্দ করেন, তাদের মনে হতে পারে যে দিদিমণি আবারও দেখিয়ে দিল যে তিনি সেরা। এটা তিনি দেখাতে পারেন, এই স্ট্যান্ড পয়েন্টটা তৈরি হতে পারে, এই ন্যারেটিভটা তৈরি হতে পারে। আবার উল্টো দিকে যারা দিদির বিরোধিতা করছেন, তাদের কাছে মনে হতে পারে যে দিদি পায়ে ফুটবল নিয়ে চলার মতো, ওই ভাঙা পায়ে ফুটবল খেলার মতন বোধহয় নির্বাচনের আগে আবার একটি গেম প্ল্যান সাজিয়ে ফেললেন। এটা কি শুরুয়াত? কোনো বরিষ্ঠ সাংবাদিক তারা ইতিমধ্যে তাদের চ্যানেলে বসে তারা কিন্তু বলতে শুরু করেছে, ইয়ে তো ট্রেলার হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়। এটা যদি ট্রেলার হয় সত্যি, তাহলে আগামী নির্বাচনী যে গেম প্ল্যান সাজানো হবে, তাতে আগামী কয়েকটা দিন আমাদের সাধারণ মানুষের কিন্তু দুর্ভোগ বাড়ল। এটা কিন্তু ভাবতে হবে, ভাবার বিষয়। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, যে আমরা কি দেখে নির্বাচনে আমাদের প্রতিনিধিত্ব যারা করবেন তাদের চয়ন করব। অনেক দূর কি বাত, তবে আগামী অন্তত 3 থেকে 4 মাস, 2 মাস বলবো, আগামী 2 মাস এই ধরনের
অনেক গেম প্ল্যানের জন্যে আমাদের মনকে প্রস্তুত রাখতে হবে, এই কথা হলফ করে বলতে পারি। আজ এ পর্যন্তই। একটু চোখ কান খোলা থাকুক, দেখতে থাকুন ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স। নমস্কার।